প্রিয় দর্শক, সংবাদপত্র বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শরীফ, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় শিরোনাম পড়ি, কিন্তু সব শিরোনামই একই রকম, তারপরে পড়ি। প্রথম আলো, স্কুলে ভেঙে পড়ল বিমান, নিহত 22। যুগান্তর, জাতির কাঁধে সন্তানের লাশ। দৈনিক সমকাল, শিশুদের আর্তনাদ, স্বজনদের কান্নার একদিন। কালের কণ্ঠ, মর্মান্তিক, হৃদয় বিদারক, নিহত 20। বাংলাদেশ প্রতিদিন, স্কুলে বিমান বিধ্বস্তে লাশের সারি। বিভীষিকা, মানব জমিনের শিরোনাম। দৈনিক খবরের কাগজ, মুহূর্তে বিভীষিকা, শোকাহত দেশ। আমার দেশ, ছুটির আগেই জীবন থেকে ছুটি। দেশ রূপান্তর, আশ্রয় পড়ল বিমান, কাঁদছে দেশ। কালবেলার শিরোনাম, বাংলার আকাশে কান্নার রোল। দৈনিক ইনকিলাব, বিভীষিকায় উত্তরা ট্রাজেডি। রূপালী বাংলাদেশ, ক্লাস শেষ হলো জীবনেরও শেষ। আলোকিত বাংলাদেশ, উত্তরা স্কুলে বিমান বিধ্বস্ত, নিহত 20। শরীফ, পত্রিকার শিরোনাম পড়তে যে এত কষ্ট, এটা আমি এর আগে বুঝিনি। আমরা বলি যে দুর্ঘটনা বলে কয়ে আসে না, ঠিক আছে, কিন্তু যে দুর্ঘটনার শিকার হলো এই যে কোমলমতি কিছু শিশু, যারা আপনি চিন্তা করেন কি ছোট ছোট শরীর, মুহূর্তে বিমান দুর্ঘটনা, তাদের জীবন শেষ হয়ে গেল, এখনো অনেকেই হাসপাতালে কাতরাচ্ছেন। এই নিয়তি কার? ধন্যবাদ আপনাকে। পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে আছে। আমাদের এখানে মাঝে মাঝে নানা রকমের দুর্ঘটনা ঘটে, স্বজনকে হারাই, কিন্তু এই কেমন দুর্ঘটনা? একেবারে বলা যায় মায়ের কোলে থাকা শিশুরা ক্লাসের মধ্যে একটু পরে বাসায় যাবে। আমার জানা মতে একসাথে এত সংখ্যক শিশুর মৃত্যু, এটা মনে হয় দ্বিতীয় ঘটনা। আমি আপনাকে মনে করিয়ে দিই, একটি গতকাল আমি সংবাদ মাধ্যমে এক জায়গায় একজনের মন্তব্য শুনলাম যে সে তার বাচ্চার কথা বলতেছে, ও এত ছোট যে ও তো সিদ্ধান্ত নিতে পারবে না, ও কি করবে। ঠিক। এবং কতগুলো ঘটনা আছে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। কষ্টের কথা, অভিমানের কথা, কান্নার কথা। গতকাল সারাদিন ধরে আমাদের কাছে যে খবরগুলো আসছে, আমরা আশা করি, প্রত্যাশা করি আর যেন এই সংখ্যাটা না বাড়ে। যে শিশুগুলো মৃত্যুর যন্ত্রণায় হাসপাতালে ছটফট করছে, আমি তাদের স্বজনের কথা ভাবছি। এই যন্ত্রণাটা তারা কিভাবে ভোগ করছে, তারা কিভাবে এটি বহন করছে। 2011 সালে জুলাই মাস, সেটাও জুলাই মাসের 11 তারিখে চট্টগ্রামে মিরেরসরাই একটা ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে আবু তোরাব স্কুল, আবু তোরাব কলেজ এবং আবু তোরাব মাদ্রাসা, এই তিনটি প্রতিষ্ঠানের প্রায় 42 জন শিক্ষার্থী ট্রাক উল্টে মৃত্যুবরণ করেছিল। এর পরের এত সংখ্যক শিক্ষার্থী দুর্ঘটনায় কালকে। তো এর ভেতর থেকে অনেকগুলো প্রশ্ন আমাদের চোখের সামনে আসছে। আমরা সাধারণত ঘটনা না ঘটার আগ পর্যন্ত কোনো কিছু চিন্তা করি না। আমাদের পিঠে যখন আগুনের উত্তাপ লাগে, তখন আমরা অনুধাবন করি যে আমাদের একটা কিছু করতে হবে। কিন্তু ঘটনার রেশ কাটতে না কাটতেই
আমরা আবার কিন্তু আর একটা ঘটনার অপেক্ষায় থাকি এবং অপেক্ষায় থাকে। শরীফ, আপনি এই যে রেশের কথা বললেন, দেখেন কি নির্মম। এখনো প্রায় 7টি শিশুর লাশ এমনভাবে দগ্ধ হয়েছে যে বাবা মা পর্যন্ত শনাক্ত করতে পারছেন না। এখন ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের শনাক্ত করতে হবে। আপনি যেটা বললেন যে আমাদের দেশে এরকমভাবেই ঘটনা ঘটলেই আমরা তৎপর হয়ে যাই, কিন্তু এই যে F-7 না বিমান, তো এইটা যে দেশ থেকে আনা হলো চীন থেকে, আজকে থেকে অনেক আগে, অনেক বছর আগে, এবং সেখানে চীন এই যুদ্ধ বিমানকে এখন আর তারা চালায় না, এটার এই বিমানটাকে প্রশিক্ষণের জন্য। আমরা এত কিছু জানার পরেও এরকম পুরনো একটি যান্ত্রিক ত্রুটির বিমানকে নিয়ে প্রশিক্ষণ দিলাম। আপনি খালি শুধু পাইলটের কথাটাই ভাবেন। মাত্র বোধ করি দেড় 2 বছরে তার বিবাহিত জীবন, আজকেই গতকালই তার শেষ পাইলট, মানে তার প্রশিক্ষণের শেষ দিন ছিল। চেষ্টা করেছেন বোধ করি তিনি যে যত জনবহুল উপর দিয়ে যেন বিমানটি না যায়, শেষ পর্যন্ত পারেননি। কয়েক মাস আগে চট্টগ্রামে একই ঘটনা ঘটেছিল। একটা বিমান দুর্ঘটনার মুখে পড়লে পাইলট এটিকে জনবসতি থেকে কর্ণফুলী নদীর উপরে নিয়ে যান এবং এরপরে তিনিও কিন্তু মারা যান, আপনাদের মনে আছে। তো আমাদের গতকালকে আমি আরও 2-3টা টেলিভিশনে কথা বলেছি, এটাই একটু পড়তে গিয়ে দেখলাম যে গত 3 দশকে আমাদের এখানে প্রায় 33টা দুর্ঘটনা ঘটেছে প্রশিক্ষণ বিমান। আচ্ছা, তো প্রশিক্ষণ বিমানের এই যে দুর্ঘটনার ঘটনাটি অথবা বিমান দুর্ঘটনাটা কেবল বাংলাদেশে ঘটে থাকে এমনটা না, সারা পৃথিবীতে, এবং প্রযুক্তির দিক থেকে একেবারে খুবই উন্নত যে সমস্ত দেশগুলো, আপনি আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, এই দুটো দেশ মোটামুটি বিমান প্রযুক্তির ক্ষেত্রে বেশ এগিয়ে পৃথিবীতে, কিন্তু সেই জায়গাগুলোতেও এই দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনা আমরা চাইলেই বন্ধ করতে পারি না, কিন্তু আমরা কতগুলো সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে আমরা ক্ষতিটা কমিয়ে আনতে পারি, জীবনহানিটা কমিয়ে আনতে পারি। আমি অবাক হয়ে যাই যে এই শহরটা আপনি কতগুলো প্রভাবশালী মানুষের কাছে, প্রভাবশালী পরিবারের কাছে দিয়ে দিয়েছেন। আপনি গত 3-4 দিন আগে আপনি দেখেছেন যে এই যে 300 ফিটে একটা রোলস রয়েস গাড়ি একেবারে মধ্যরাতে রোড ডিভাইডারের উপরে উঠে গেছে, তারপরে গাড়িটা ফেলে রেখে চলে গেছে। পরে যেটা জানা গেল কোনো এক ধনীর দুলাল এই গাড়িটা চালাচ্ছিল। ঢাকা শহরে কিন্তু একটা অভিযোগ আছে, বিভিন্ন রাস্তায় গভীর রাতে ধনীর সন্তানরা বেপরোয়া গতিতে গাড়ি চালান, অথচ শহরের মধ্যে আইন শৃঙ্খলা অনেক ধরনের আমাদের প্রিপারেশন ইত্যাদি ইত্যাদি আছে। আবার এই যে প্রশিক্ষণের ক্ষেত্রে আপনি সামরিক বাহিনীর প্রশিক্ষণ, এটা অবশ্যই দরকার। একই সাথে এটাও আপনাকে মনে রাখতে হবে যে সমস্ত প্রশিক্ষণ, গোলন্দাজ বাহিনীর প্রশিক্ষণ তো আমরা নিশ্চয়ই ওই ভিক্টোরিয়া মাঠে করি না, আমরা তার জন্য একটা নিরাপদ জায়গায় যাই। তাহলে আমাদের এখানে যে দুর্ঘটনাগুলো এর আগে ঘটেছে তার প্রেক্ষিতে আমরা কি কোনো ধরনের কোনো প্রস্তুতি নিয়েছি বা এটি রিভিউ করেছি? আপনি ওই কালকে আমার সঙ্গে একটা টেলিভিশনে ফায়ার ব্রিগেডের সাবেক ডিজি ছিলেন, যার ওই যে চুরিহাট্টার সময় তিনি দায়িত্বে ছিলেন আর কি। তো তিনি বলছিলেন যে আমরা তো অনেক তদন্ত রিপোর্ট দিয়েছিলাম এবং 2টো ফায়ারের যে বড় ডিজাস্টার হয়েছিল, একটা হচ্ছে চুরিহাট্টা, হ্যাঁ, আর একটা হচ্ছে ওই যে সেটিও পুরন ঢাকায়। তো তার কোনো হয়নি, কিন্তু আমাদের এখানে বিচার হয়নি। তদন্ত যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনও অনুসরণ করা হয়নি। যে সমস্ত নির্দেশনাগুলো ছিল সেই নির্দেশনাগুলো একটাও মানা হয় না। মানে কেমিক্যালের গোডাউন থেকে 2টো জায়গায় ঘটনা শুরু, কিন্তু সেখান থেকে কেমিক্যালের গোডাউন সরানো হয়নি, অথচ এই গোডাউন সরানোর নামে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, সরকারের অনুদান দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। সরকার কতগুলো ঘোষণা দিচ্ছে, কি করবে, আমি খুব একটা আস্থা পাই না। কেন জানেন? কালকে দেখলাম যে ধরনের অমানবিক কাজটি করলেন আমাদের পলিটিশিয়ানরা, গিয়ে সেখানে হাত নাড়াচ্ছেন বিরাট বহর নিয়ে। আরে বাবা, আপনি দোয়া করছেন। একটি টেলিভিশন চ্যানেলে বলতে শুনলাম আমি যে তারা ওখানে কেউ যে টেলিভিশনের ক্যামেরা খুঁজছেন, মানে সরি, আমি এগুলো এসেছে, এটা মানে আপনার দুঃখ প্রকাশ করার কিছু নেই, কারণ এদের খাসলত আপনাকে তো পাবলিকের সামনে নিতে হবে। এরা যে মানুষের মৃত্যু নিয়ে
এক ধরনের মনে মনে উৎসব করে। তা না হলে এটি যারা গিয়েছেন যে পলিটিশিয়ানরা, তাদের মধ্যে একজন ডাক্তার, তো তিনি কি জানেন না যে কোন ধরনের রোগীর কাছে হাড় ভাঙ্গা রোগী আর এই ধরনের আগুনে পুড়ে সরি টু সে কাবাব হয়ে গেছে এই সন্তানগুলো। আপনি তাদের কাছে যাচ্ছেন যাদের জীবনের ঝুঁকি সব থেকে বেশি। আপনি হাঁটু ভাঙলে, হাত ভাঙলে, পা ভাঙলে আপনি যান তার কাছে, কিন্তু অগ্নি দুর্ঘটনায় যারা আক্রান্ত হন, সংক্রামক একটা ব্যাপার, 20% উপরে গেলে এটি একেবারে ভয়ঙ্করভাবে বিপজ্জনক। এইটা শুধু আপনি এই কথা পলিটিশিয়ানের কথাই গেবে লাগে, এই যে আমরা এই ধরনের দুর্ঘটনা হলে অনেকেই যে এটা করি কি উৎসুক জনসাধারণ এমন ভিড় হয়। আর সবচেয়ে বড় এখন তো সাংবাদিকের সংখ্যা অনেক, সবাই ইউটিউবার, সবাই চলতে চায়। মানুষ একটা মারা যাচ্ছে, অথচ তাকে আমি সাহায্য করতে পারি না করে আমি মোবাইল দিয়ে তার ছবি তুলছি, কি অমানবিক বিষয়। আমি নিউজটা আমার কাছে আছে, গতকালকে এই নিউজটা প্রকাশ হওয়ার পর একটা অনলাইনে আমি দেখলাম প্রায় 3 ঘন্টায় 3,500-এর বেশি মানুষ এই দুর্ঘটনার খবরে হা রিয়াক্ট দিয়েছে। কত বড় অসভ্য একটা জাতি আপনি এখানে বড় করছেন, একটা প্রজন্ম বড় করছেন। এবং যাদের 70-80%, আমি অনেকের প্রোফাইল চেক করেছি ওটা দেখার পরে, এবং আমি সোশ্যাল মিডিয়া একটা পোস্টও দিয়েছি যে এই কারণে যে আমরা কতটুকু মানে সভ্যতা বিবর্জিত একটা প্রজন্ম আমরা গড়ে তুলছি, যার একটা বড় অংশ, এই সংখ্যা 3-3,500 বললাম, মনে হচ্ছে যে তারা খুব অল্প বয়স। এই জায়গাতে একটু বিপরীত চিত্র আছে। কিছু কিছু তরুণ তারা তো সহযোগিতা করবার চেষ্টাও করেছে, কিন্তু অন্যদের প্রভাবটা এত বেশি ছিল যে এই সহযোগিতা করা তরুণদের প্রভাবটা ওইভাবে চোখে পড়ে। আপনি এই যে সহযোগিতার প্রভাবটার যেটা বলছেন, আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় আপনি দেখছেন যে মানুষ রক্ত দেওয়ার জন্য যে যেভাবে পারে তারা সহযোগিতা করতে চায়। তো আমি আমাদের সোসাইটির মধ্যে বিভিন্ন ধরনের সেকশনের যে উপস্থিতি সেটি বলছি, মানে বিবেকের জায়গা আমরা অনেকটা পিছিয়ে পড়েছি, এবং এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার। আমরা সর্বশেষ এই যে পলিটিশিয়ানদের কথা বললাম, আমাদের যে সমস্ত উপদেষ্টারা অনেকটা, আমার ব্যক্তিগত জানাশোনা মতে তারা অনেকগুলো মানে সমাজের কতগুলো নর্মস তারা মেনটেন করে চলতেন জানতাম। আমাদের প্রচলিত সমাজের থেকে একটু ভিন্নতা পোষণ করতেন এটি জানতাম। বিদেশে যান, বিদেশে লেখাপড়া করেছেন, কর্মসূত্রে একটা বড় রকমের সম্পর্ক তাদের সঙ্গে। তো এদেরকে আমরা দেখলাম যে কোনো ধরনের কোনো ছাড়াই তারা ছুটে গেলেন, তারা এগুলো জানতেন। আলোচনা আমরা করতে পারি, কিন্তু একটা বিষয় বোধ আর একটা বিষয় আলোচনা হওয়া খুব জরুরি দরকার। একজন শিক্ষিকা মারা গেলেন, তিনি 20 জন শিশুকে মৃত্যুর কোল থেকে বাঁচিয়ে তুলে তিনি নিজেই মরে গেলেন ওই স্কুলের। এটি দেখেছি, হ্যাঁ, মেহেরিন চৌধুরী। এই ধরনের জননী সাহসিকা বলে না, পৃথিবীতে আসেন, মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যান, আলো ছড়ান। আমি মনে করি যে এই মানুষগুলোকে রাষ্ট্রের সবথেকে বড় দায়িত্ব হচ্ছে অনন্তকাল যাতে তারা তাদের জীবনের বিনিময়ে যে আলোটা জ্বালিয়ে গেলেন, এই আলোটা যাতে সমাজে ছড়ায় সেই ব্যবস্থা করা। কিন্তু আমাদের সোসাইটি খোঁজার চেষ্টা করে যে তার আত্মীয়তার সম্পর্ক বন্ধন কোথায়, এর সাথে কোনোভাবে রাজনৈতিক সম্পর্ক আছে কিনা। আমাদের এখানে এই সময়কালে খুবই আলোচনা হচ্ছে একজন একে নিয়ে, এই অগ্নি দুর্ঘটনায় চিকিৎসার ক্ষেত্রে সামন্তলাল সেন। আপনি স্বীকার করেন বা না করেন, আমাদের এখানে এই আগুনে পোড়া রোগীদের জন্য তার একটা বিরাট কর্মযজ্ঞ তিনি করেছেন। শরীফ, শেষের দিকে আমরা অনুষ্ঠানের, এখন তো অনেক কথা হবে, যুদ্ধবিমান, এই পুরনো যুদ্ধবিমান কেন এতদিন ব্যবহার করা হলো, কেন এটা করা হলো না, ওইটা করা হলো না। এখন আমরা অনেক কথা বলবার চেষ্টা করব আমাদের জীবনের বিনিময়ে। শিক্ষাটা কি পেলাম? শিক্ষাটা পেলাম আমাদের প্রত্যেকের জীবনটাই হচ্ছে ঝুঁকির মুখে। সম্ভবত ফকির আলমগীরের একটা গান আছে, জগন্নাথ হল দুর্ঘটনার পর তিনি গিয়েছিলেন, জীবন দিয়ে জানিয়ে গেলে জীবন অন্ধকার, ঘরের মতো সমাজটাকে ভেঙে ফেলা দরকার। আমাদের যে জীর্ণ যে ব্যবস্থাটা আছে, যেটাকে সামনে রেখে আমরা আর্টিফিশিয়ালি অনেক ধরনের প্রতিশ্রুতি,
কথাবার্তা ইত্যাদি বলি, আমাদেরকে একটু রিভিউ করা দরকার যে আসলে আমাদের এই যে সোকল ডেভেলপমেন্টটা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা কি কেবলমাত্র এগুলোকে মাটি চাপা দিয়ে রাখবো, এর সাথে রাজনীতি মিশেল করব, নাকি মানুষের জন্য একটা মানবিক রাষ্ট্র আমরা গঠন গড়ে করব? তুলব। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, অনেক অনেক ঘন্টার পর ঘন্টা এই নিয়ে আলাপ করা যেতে পারে। কি দুর্বিষহ জীবন। অনুষ্ঠান শেষ করি। চ্যানেল আই কর্তৃপক্ষ, আমরা আজকে সকাল 11টায় রক্ত দেবেন আমাদের কর্মীরা। আপনারা যে যেখানে আছেন, রক্ত দিন, জীবন বাঁচান, এই স্লোগানটিকে কার্যকর করবার চেষ্টা করুন। আর মনে প্রাণে মানুষের পাশে দাঁড়ান। এই যে জীবন হানি হলো, শিশুদের জীবন হানি হলো, শিশুরাই জীবন, জাতির কাঁধে শিশুদের লাশ, এই যে শিরোনাম হয়েছে, এটা মোটেও কাঙ্ক্ষিত না। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।